আপনি যদি নিজে থেকে সবকিছু খুলে না দেন তাহলে আমি নিজেই কিন্তু সবকিছু খুলে নিতে পারি। এখনো ভালোই বলছি, আপনি খুলে তারপর দেন, না হলে কিন্তু আমি হাত লাগাবো। মানে কি এসব কথার? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। এই ছেলে কি বলছিস এসব পাগলের মতো? মাথা ঠিক আছে তোর? আমি কে তুই জানিস? তুই আমার সঙ্গে এসব বেয়াদবি করছিস? আপনি কে সেটা তো আমার দেখার বিষয় না। আপনার চুলগুলো যে আকাশে বাতাসে উড়ে বেড়াচ্ছে আর সেটার কারণে যে আমার শার্টের মধ্যে লেগে গেছে এটা সরাতে বললাম, না হলে কিন্তু আমি নিজেই হাত লাগাবো। এটার জন্যই বললাম, শুধু শুধু নেগেটিভলি ভাবার কোনো কারণ নেই। ও সরি, আসলে এত ভিড় ছিল যার জন্য আপনার শার্টের মধ্যে আমার চুল লেগে গেছে। সরি সরি, আমি নিজেই খুলে দিচ্ছি। আর ধন্যবাদ বলার জন্য। তারপর মেয়েটি নিজেই তার চুল ছাড়িয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। আসলে রাস্তাঘাটে বেশ অনেক ভিড় ছিল, যার কারণে ভিড়ের মধ্যে একসাথে হওয়াতে চুলটা নিলয়ের শার্টের সঙ্গে বেঁচে যায়। আর তার কারণে পেছন থেকে এই কথাগুলো বলল। নিলয় সেখান থেকে সোজা বাসায় চলে আসলো। বাসায় আসার পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়া শেষ করে কিছুক্ষণ শুয়ে থাকার পরে বিকেলবেলা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে চলে আসলো পার্শ্ববর্তী একটা চায়ের দোকানে। আর দোকানে আসার পরে তখন নিলয়ের বন্ধু সিয়াম তাকে বলতে শুরু করলো, দোস্ত জানিস আমার কাছে একটা খুব ভালো একটা খবর আছে। সেটা হলো আমাদের ভার্সিটিতে ইংলিশ ম্যাডাম নতুন জয়েন করবে শুনেছে। ম্যাডাম নাকি দেখতে অনেক সুন্দরী, সবাই নাকি তার চেহারার পাগল। কি আর বলবো, জানি না কালকে দেখে কেমন লাগবে আমাদের। তুই আর কোনোদিন ভালো হবি না। প্রতিটা ম্যাডামের পিছনে তো লাগতে হবে। দেখ, আমার একটা স্বপ্ন আছে, সেটা হলো আমি চাই সুন্দরী কোনো একটা মেয়েকে বিয়ে করব, কিন্তু ম্যাডামকে বিয়ে করলে আরো বেশি ভালো লাগতো। আরে ভাই, তুই কি ইদানিং নেশা করা শুরু করে দিয়েছিস নাকি? আরে ভাই, সব ছেলেরাই তো সুন্দরী মেয়েদেরকেই পছন্দ করে, তাই না? তুই আর ব্যতিক্রম কোথায়? আচ্ছা বাদ দে, শোন, আমার একটা ইচ্ছা আছে ভার্সিটির ম্যাডামের সঙ্গে প্রেম করা, কিন্তু সেই ইচ্ছাটা কি পূরণ হবে তোদের জন্য? মনে হয় না হবে, কারণ তোরা যেভাবে ম্যাডামদের পেছনে লেগে থাকিস, আর কখনোই মনে হয় এই ইচ্ছা পূরণ হবে না। দোস্ত চল, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসি, একটু রাগ ভাঙাতে হবে। আসলে দুপুর বেলা একটু রাগারাগি করেছি তো, তার জন্যই ফোনটা বন্ধ। তোরা যদি আমার সঙ্গে যাস তাহলে তোদেরকে বিরিয়ানি খাওয়াবো, সত্যি বলছি। তারপর নিলয়, সিয়াম, রাফি তিনজন মিলে চলে আসলো সিয়ামের গার্লফ্রেন্ডের বাসার সামনে। সিয়ামের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে নীলা। নীলার বাসার সামনে আসার পরে নীলাকে নিলয়ের মোবাইল থেকে কল দেওয়া হলো। তার সঙ্গে সঙ্গে নীলা নিচে নামলো। নিচে নামার পরে তখন নীলা ইচ্ছে মতো সিয়ামকে বকা দিতে শুরু করলো। আর এইগুলো বাকি দুজন দেখে দেখে মজা নিচ্ছে। আর তখন লাস্ট বেলায় নিলয় তখন নীলাকে বলতে লাগলো, নীলা, যেটা হয়েছে সেটা ভুলে যাও। আসলে রিলেশনের মধ্যে এরকম হয় সব সময়, এটা নিয়ে ধরে থাকলে তো আর জীবন চলবে না, তাই না? বেচারাকে আজকের মতো মাফ করে দাও। বেচারা আর কোনো মেয়ের পেছনে ঘোরাঘুরি করবে না। ভাইয়া, আপনি বলেছেন দেখে ওকে আজকের মতো মাফ করে দিচ্ছি। আজকে যদি আপনি না আসতেন তাহলে ওর আজকে খবর ছিল। ওর সাহস কি করে হয় আমারই ম্যাডামের পেছনে ঘোরাফেরা করা? আচ্ছা ঠিক আছে, এবারের মতো আমার জন্য হলেও ক্ষমা করে দাও। এরপর থেকে সে আর কোনো দিন এরকম করিস না, আর যদি এরকম করিস তাহলে কিন্তু আমি নিজে এসে তোর খবর করে ছাড়বো। এভাবে কিছু কথা বলার পরে সেখান থেকে সবাই চলে আসলো একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে এসে তিনজন মিলে ভরপুর খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় বাসার দিকে রওনা হচ্ছিল। আর তখনই নিলয়ের ফোনটা বেজে উঠলো। নিলয় ফোনটা বের করে দেখতে পারলো তার বাবা কল দিয়েছে। আর নিলয়ের বাবা তখন নিলয়কে ওই পাশ থেকে বলতে শুরু করলো, নিলয়, আমার বাসায় ফিরতে একটু রাত হবে, তো আমার জন্য অপেক্ষা করিস না, ঘুমিয়ে পড়িস, ঠিক আছে? আর এখন কোথায় তুই? নিশ্চয়ই বাহিরে, তাড়াতাড়ি বাসায় গিয়ে পড়তে বস। নিলয় তার বাবার সঙ্গে আরো কিছু কথা বলে কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে যথারীতি সে বাসায় চলে আসলো। বাসায় আসার পরে দেখতে পারলো তার ভাবি রান্না করছিল। নিলয়ের ভাবি নিলয়ের কাছে চলে আসলো। নিলয়ের কাছে আসার পরে তখন তার ভাবি তাকে বলতে লাগলো, নিলয়, তোমার ভাইয়া আর বাবা কোথায় গেছে সেটা কি জানো? আজকে নাকি তোমার ভাইয়ারও ফিরতে অনেক বেশি রাত হবে। বুঝতে পারলাম না ওনাদের কি সমস্যা হলো, হঠাৎ করে এরকম দেরি করার মানেটা কি? ভাবি, আমি যেহেতু আছি তাই এত টেনশন করো না, ওরা চলে আসবে। ভাইয়া বাবা হয়তো গ্রামে গিয়েছে, আর এই জন্যই ফিরতে রাত হতে পারে। কী জন্য গিয়েছে সেটা আমি জানি না সঠিক, তবে এটা শিওর যে তারা গ্রামে গিয়েছে। এই বলে তখনই তার রুমে চলে আসলো। রুমে এসে ফ্রেশ হয়ে পড়তে বসলো। আর এভাবে বেশ অনেকটা সময় পার হয়ে যায়। আর প্রায় রাত 12টার দিকে তার ভাইয়া আর তার বাবা বাসায় এসেছেন। তখন নিলয় ঘুমিয়ে গিয়েছে। আর ওদিকে নিলয় সকালবেলা ঘুম থেকে উঠে শুনতে পারলো গ্রামের জমিটা বিক্রি হয়ে গেছে। আর সেটার কারণে কালকে আসতে অনেক বেশি দেরি হয়েছে। নীলা সকালবেলা উঠে রেডি হয়ে নিলে ভার্সিটিতে যাওয়ার জন্য। আজকে নিলয় খুবই সুন্দর করে স্টাইল মেরে যাচ্ছে ভার্সিটিতে। আর এটা দেখার পরে তার ভাবি এসে তাকে বলতে লাগলো,
কি ব্যাপার, আজকে আমার দেবতা এরকম সুন্দর করে সেজে ভার্সিটিতে যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো পার্টি আছে, না কোনো মেয়েকে পটাতে যাচ্ছ? তোমার তো কোনো মেয়েই পছন্দ হয় না, এগুলো স্টাইল মেরে কি লাভ? তুমি যদি এরকম ভাবি হয়ে আমাকে এরকম অভিশাপ দাও, তাহলে তো কোনো মেয়ে আমার কাছে ধারে কাছে আসবে না। দোয়া করো যেন আজকে প্রথম দেখায় আমার ম্যাডামকে পটাতে পারি। আজকে নতুন একটা ম্যাডাম আসবে আমাদের ডিপার্টমেন্টে। ঠিক আছে, আপাতত এইসব কথা রাখো আর তাড়াতাড়ি করে খাবার খেতে আসো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। নিলয় খাবার খেতে চলে আসলো। আর নিলয় খাবার খাওয়ার পরে তখন তার বাবার কাছ থেকে টাকা নিয়ে সোজা ভার্সিটিতে চলে আসলো। আর ভার্সিটিতে আসার পরে দেখতে পারলো সকল হারামি বন্ধুরা সবাই একসাথে বসে আড্ডা দিচ্ছিল। আর তখন সেখানে নিলয় ওদের সঙ্গে মিলিত হলো। তারপর সবাই মিলে আড্ডা দিতে শুরু করলো। আর হঠাৎ করে কালকের যে মেয়েটার সঙ্গে ঝামেলা হয়েছিল সে মেয়েটাই ভার্সিটিতে প্রবেশ করছিল। আর তখন সিয়াম দেখে তখন নিলয়কে বলতে শুরু করলো, দোস্ত এটা তো আর কেউ না, এটাই আমাদের নতুন ইংলিশ ম্যাডাম। ম্যাডাম দেখতে এত সুন্দর হবে সেটা সত্যি আমি ধারণা করতে পারিনি। ইচ্ছে করছে এখনই গিয়ে প্রপোজটা করে দিই। আরে তুই কি বলছিস? কালকে তো এই মেয়েটার সঙ্গেই আমার ঝামেলা হয়েছে। তোকে না বললাম যে ভিড়ের মধ্যে মেয়েটার চুল আমার শার্টের মধ্যে লেগে গিয়েছিল। মেয়েটা প্রথমে নেগেটিভ ভাবলেও পরবর্তীতে বলার পরে সরি বলে চলে গিয়েছিল। এটাই তো সেই ম্যাডাম। তাহলে তো ভালোই হলো, তুই রাস্তা থেকে চলে যা, আমি ম্যাডামের পেছনে আছি। ম্যাডামকে লাইন আমি মারবো, তুই শুধু আমার জন্য সবকিছু সেটিং করে দিবি, বুঝতে পারলে? এই কথা বলার পরে তখন সিয়াম সামনের দিকে এগিয়ে যায়। আর সিয়াম সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে পেছন থেকে নীলা হাত টেনে ধরলো। আর হাত টেনে ধরার পরে সিয়ামকে বসিয়ে এসে তখন সিয়ামের সামনে এসে বলতে লাগলো, তুই ওনার দিকে তাকাবি না একদমই। উনি শুধু আমার। ওনার সঙ্গে শুধুমাত্র আমি লাইন মারবো, অন্য কেউ লাইন মারতে পারবে না। আর হচ্ছে আজকে থেকে তোদের ভাবি। তারপর সকলেই ক্লাসে চলে আসলো। ক্লাসে আসার পরে ম্যাডামের জন্য অপেক্ষা করতে শুরু করলো। আর এদিকে প্রিন্সিপাল স্যার ক্লাসের ভেতর ম্যাডামকে নিয়ে প্রবেশ করলেন। আর ম্যাডামকে নিয়ে ক্লাসে প্রবেশ করার পরে প্রিন্সিপাল স্যার সবার উদ্দেশ্য করে বলতে শুরু করলো, তোমাদের সাবেক ইংরেজি শিক্ষক শাবনাম স্যার অসুস্থ থাকার কারণে তার জন্য আমাদের নতুন একজন শিক্ষক আনা হয়েছে। ওনার নাম হচ্ছে সাদিয়া রহমান। তোমাদের এটা জেনে ভালো লাগবে যে সাদিয়া হচ্ছে আমার স্টুডেন্ট, আজকে আমার ভার্সিটিতেই শিক্ষকতা করবেন। এটা আমার কাছে গর্বের বিষয়। আশা করি তোমরা তাকে সাহায্য করবে, মনোযোগ দিয়ে ক্লাস করবে। এই কথা বলার পরে তখন প্রিন্সিপাল স্যার চলে গেল। আর প্রিন্সিপাল স্যার চলে যাওয়ার পরে যথারীতি ম্যাডাম তার ক্লাস শুরু করে দিলেন। প্রথমে সবার সঙ্গে পরিচিত হওয়ার পরে তখন তার নিজের ক্লাস শুরু করে দিল। আর এদিকে নিলয় মেয়েটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার চোখের পলক ফেলছে না। একটা সময় সাদিয়া নিজেও খেয়াল করলো নিলয় ছেলেটাকে দেখার পরে তখন সামনে চলে আসলো। নিলয়ের সামনে আসার পরে কোনো কিছু বলছে না দেখে নিলয় তারপর সাদিয়া নিজেই বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি এইভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন? তুমি কি পড়া বুঝতে পারছিলে না নাকি? যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে আমাকে বলবে, আমি আবারও দিয়ে দেব, কিন্তু কোনো ভণ্ডামি করা যাবে না। ম্যাডাম, আপনার পড়া বুঝতে পারছি বলেই তো আপনার দিকে তাকিয়েছিলাম, তাই না? আর আমি আবার কারো মুখের দিকে না তাকিয়ে পড়া বুঝতে পারি না। ঠিক আছে, আপনি আপনার মতো করে লেকচার দিয়ে যান। এই কথা বলার পরে সাদিয়া আর কোনো কিছু বললো না। নিলয় বসে পড়লো। আর নিলয় বসে পড়ার পরে তখন এক ধারে তাকিয়েছিল মেয়েটার দিকে। সাদিয়া কিছুটা বিরক্ত হচ্ছিল, কিন্তু সবার সামনে থাকায় সাদিয়া কোনো কিছুই বলতে পারছে না। আর এদিকে এভাবেই সময়টা শেষ হয়ে গেল ক্লাসের সময়টা শেষ হয়ে যাওয়ার পরে তখন সাদিয়া ক্লাসরুম থেকে বের হয়ে সোজা অফিস রুমের দিকে যেতে শুরু করলো। আর সকলেই বের হয়ে গেল ক্লাস থেকে। আরও ক্লাস রয়েছে কিন্তু সেগুলো বাকিরা করবে না। আর তখনই সাদিয়া পেছন থেকে তাকায়। আর পেছন দিকে তাকিয়ে দেখতে পারলো তার দিকে তাকিয়ে আছে। তখন সাদিয়া আবারও ছেলেদের কাছে আসলো। আর ওদের কাছে আসার পরে বলতে শুরু করলো, কি ব্যাপার, তোমরা ক্লাস থেকে বের হয়ে গেলে কেন? তোমাদের তো আরো 2টা ক্লাস আছে, ওইগুলো করে তারপর যাবে। এখন যাও সবাই, ক্লাস করো। না করলে কিন্তু তোমাদেরই লস, তোমরা নিজেই নিজের জীবনটাকে ধ্বংস করছো। ম্যাডাম, আমি তো পুরো ধ্বংস হয়ে গেছি। আপনাকে দেখে আমি আর নিজেকে সামলাতে পারছি না। আপনাকে দেখলে মনে হয় আপনাকে সারা জীবন এইভাবে তাকিয়ে থাকি। নিলয় কথাটা বিড়বিড় করে বলল, কিন্তু কথাটা বিড়বিড় করে বলার পরেও সাদিয়া কথাটা ভালোভাবেই শুনতে পারলো। তারপর কোনো কিছু না বলে সাদিয়া অফিস রুমে চলে গেল। আর এদিকে নিলয়রা মাঠে বসে সবাই মিলে আড্ডা দিচ্ছিল। আর তখনই কোথা থেকে নিলয়ের ফ্রেন্ড তৃষা এসে হাজির। তৃষা এসে নীলাকে বলতে শুরু করলো, কিরে, তোরা ক্লাস না করে চলে এসেছিস? নিলয়, তোকে আমি পুরো ক্লাস করলাম কিন্তু তোকে পেলাম না। তারপরে দেখলাম মাঠে বসে আছিস। চল, তোর সঙ্গে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার সঙ্গে আবার তোর ইম্পর্টেন্ট কথা কিসের? যা বলার এখানেই বল। আমি কোথাও যেতে পারবো না। আর তোর সঙ্গে আমার কোনো পার্সোনাল কথা তো একদমই সম্ভব না। আরে ভাই, তুই এত ভয় পাচ্ছিস কেন? অন্য কোনো কিছু বলবো না তো, কোনো কিছু করবো না। তোকে আয়,
একটা ইম্পর্টেন্ট কথা আছে। স্যাম, তুই একটু বল না ভাই। আরে ভাই, তুই ঝামেলা করছিস কেন নিলয়? তুই একটু যা তো, দেখ কি বলে। তৃষা এমন হতে পারে যে তোর কপাল খুলেও যেতে পারে, হয়তো তোকে কোনো সুসংবাদ দিবে। এই কথা বলার পরে নিলয় তৃষাকে নিয়ে একটু আড়ালে চলে আসলো, সবার থেকে একটু আড়ালে। আর তখন তৃষা তার সামনে হাঁটু গেড়ে বসলো, আর নিলয় অবাক হয়ে তাকিয়ে আছে। আর তখন তৃষা নিলয়কে একটা ফুল নিয়ে বলতে শুরু করলো। নিলয়, আসলেই আমি কিভাবে বলবো বুঝতে পারছি না। কখনো কোনো মেয়ে কোনো ছেলেকে প্রপোজ করেছে কিনা সেটাও জানি না, আর জানতেও চায় না। আমি যে তোকে নিজের জীবনের থেকেও অনেক বেশি ভালোবাসি। প্লিজ তুই আমাকে ফিরিয়ে দিস না। ঈশা, তুই এগুলো কি বলছিস? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আমার আর তোর মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই যে তুই আমাকে প্রপোজ করে ফেলেছিস। আমরা শুধুমাত্র বন্ধু। আমি এর থেকে তোকে বড় কোনো কিছু মনে করিনি। হ্যাঁ, সেটা ঠিক আছে, তুই আমাকে কোনো রকম বন্ধু চেয়ে কোনো কিছু মনে করিসনি, সেটা মেনে নিলাম। কিন্তু এখন থেকে হয়তো আমাকে নিয়ে ভাববি তুই। আমাকে প্লিজ ফিরিয়ে দিস না। আমি সত্যি বলছি, আমি তোকে ভীষণ বেশি ভালোবাসি। প্লিজ আমাকে কিছুদিন সময় দিয়ে আমাকে চিন্তা করতে দে। আর আমি হয়তো অন্য কাউকে ভালোবাসি, তোকে আমি কখনোই ভালোবাসতে পারবো না, কারণ তোর প্রতি আমার ওই মায়াটা কাজ করে না। আমি কি করব? এই কথা বলার পরে নিলয় তখন সেখান থেকে চলে আসলো। আর নিলয় সেখান থেকে চলে আসার পরে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে শুরু করলো। আর এভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। এদিকে সাদিয়া অফিস রুম থেকে বের হয়ে সোজা চলে গেল ভার্সিটি থেকে। আর সাদিয়ার পেছনে নিলয় যেতে শুরু করলো। সাদিয়া বুঝতে পেরেছে, একটা রিক্সা নিয়ে চলে যেতে শুরু করলো। আর এদিকে নিলয় তার পেছনে যেতে শুরু করলো। সাদিয়ার কিছুটা অস্বস্তি ফিল করছে। আর এদিকে সাদিয়া তার বাসায় পৌঁছে পেছনে তাকিয়ে দেখলো নিলয় পেছনে আর নেই। সাদিয়া পেছনে তাকিয়ে আছে দেখে তখন তার ভাইয়া তাকে বারান্দা থেকে দেখে জিজ্ঞেস করতে শুরু করলো। কিরে, তুই এভাবে পিছনের দিকে এমন করে তাকিয়ে আছিস কেন? কেউ কি তোকে ফলো করছিল নাকি? না মানে আসলে ভাইয়া, হ্যাঁ, আমাকে কেউ যেন ফলো করছিল, তার জন্য আর কি তাকে দেখছিলাম কেউ আছে কিনা, হয়তো মনের ভুল হতে পারে, বাদ দাও। ঠিক আছে, ভেতরে আয়। কোনো সমস্যা হলে আমাকে জানাবি। এই শহরে কারো ক্ষমতা নেই তোকে ডিস্টার্ব করবে। তোকে কতবার বলেছি আবার গাড়ি নিয়ে চলাফেরা কর, কিন্তু তুই তো রিক্সা দিয়ে চলাফেরা করিস। ভাইয়া, রিক্সা দিয়ে চলাফেরা করতে আমার অনেক বেশি ভালো লাগে। তুমি প্লিজ এইটা নিয়ে কোনো কিছু করো না। গাড়ি দিয়ে চলাফেরা করতে আমার একদম ভালো লাগে না। নিলয় বারান্দায় দাঁড়িয়ে ছেলেটাকে দেখে ভালোভাবে চিনতে পারলো। এটা তো তাদের থানার পুলিশ অফিসার জুবাইর শিকদার। তার মানে সাদিয়া জুবাইর শিকদারের একমাত্র বোন। নিলয়ের গলা শুকিয়ে গেল। তারপর চলে আসলো তার বন্ধুদের কাছে। তার বন্ধুদের কাছে আসার পরে সব ঘটনা খুলে বলল। আর সব ঘটনা শোনার পরে তখন ওই দিক থেকে রাফি তখন নিলয়কে বলতে লাগলো। কিরে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কোনো কিছুই তো বুঝতে পারছি না। আর জুবাই শিকদারের বোন হয়েছে তো কি হয়েছে? এমন করে বলার কি আছে? তার বোনকে কি কখনো বিয়ে দেবে না নাকি? নিলয় ভাই আমার, তুই মেয়েটার পেছনে যাওয়া ছেড়ে দে। তার চেয়ে ভালো তুই তৃষার সঙ্গে থাক। তৃষা তোকে সত্যি বলছি অনেক বেশি মনে হয় ভালোবাসে। তুই তৃষার সঙ্গেই সুখে থাক। তুই ম্যাডামের পেছনে যাওয়া ছেড়ে দে। দোস্ত, সেটা সম্ভব না রে। আমি যে তাকে নিজের থেকে অনেক বেশি ভালোবাসি, আর চেহারার প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না, তো তার সঙ্গে আমার রিলেশনটা কেমন হবে? ভাই তুই নিজেও মরবি, আমাদেরকেও মারবি। ভাই আমরা অকালে মরতে চাই না। আমরা এখনো বিয়ে শাদী করি নাই। আমরা এখনো ভালোভাবে প্রেমটা পর্যন্ত কন্টিনিউ করতে পারছি না। এত তাড়াতাড়ি মরতে চায় না। ওর ভাইয়ের নামে প্রচুর পরিমাণে রিপোর্ট পেয়েছি। আশা করি তুই ভালো করেই জানিস। হ্যাঁ, সেটা ঠিক আছে যে ওর ভাইয়ের নামে প্রচুর পরিমাণে রিপোর্ট করেছে, কিন্তু তাই বলে আমার মতো ভালো ছেলেকে উনি কেন মারবে, বা উনি কেন আমাকে থানায় নিয়ে যাবে? উনি তো গুন্ডা মাস্তান, ওদের জন্য ঠিক আছে। আমি তো ওনার বোনকে ভালোবাসি, আমাকে কোনো কিছু করবে না। তার বোনকে লাইন মারছিস আর ও তোকে কোনো কিছু বলবে না? ভাই তোকে মেরে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিবে। তুই দেখে নিস, তোর লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। দোস্ত, আমি তো সুন্দর একটা ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, কিন্তু এটাও দেখতে পাচ্ছি যে তোর কপালে শনি আছে আর আমাদের কপালে শনি আছে। ভাই এসব থেকে ফিরে আয়, তোকে ভালো সুন্দরী মেয়ে দেখে বিয়ে দেবো। আমি যদি পিছনে ফিরে যাই তাহলে আমার মনটাকে কি দিয়ে বানাবো আমি? দেখ ভাই, তোর আমার সাথে আছে সেটা আমি খুব ভালো করেই জানি। তোরা আমার বন্ধু, তোরা আমার ভাই, তোরা না থাকলে কে থাকবে? এভাবে সবাই মিলে কথা বলতে বলতে বেশ অনেকটা সময় পার হয়ে গেল। বিকেলবেলা ভার্সিটি থেকে চলে আসলো আর বাসায় আসার পরে খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপছিল। মূলত ক্লাসের মধ্যে কয়েকটা ছবি তুলেছিল সাদিয়ার, ওই ছবিগুলোই বারবার দেখছিল। অনেক খোঁজাখুঁজির পরে সাদিয়ার আইডিটা ভালো করে খুঁজে বের করলো নিলয়। নিলয় আইডি খুঁজে বের করার পরে তাকে প্রথম মেসেজ করলো। আর প্রথম মেসেজ করার পরেই সাদিয়া ওই দিক থেকে সিন করলো। সাদিয়ার সাথে সাথে রিপ্লাই করলো। তুমি সেই ছেলেটা না যে আমাকে ফলো করতে করতে আমার বাসার সামনে এসেছিলে, পরে আমার ভাইয়াকে দেখে তুমি চলে গিয়েছিলে? তুমি কি চাচ্ছ বলো তো? ম্যাডাম,
আপনি এরকম কেন করছেন? ম্যাডাম, আমি তো পড়াশোনায় অনেক দুর্বল, তাই আপনার কাছে আমি নিয়মিত পড়তে চাই। যদি আপনি অনুমতি দেন তাহলে বিকেলবেলা আমি আপনার কাছে পড়তে আসি। আমি কোনো প্রাইভেট পড়াই না, তুমি অন্য কারোর সঙ্গে যোগাযোগ করো, অথবা আমি অন্য কোনো স্যারের নাম্বার দিচ্ছি, তুমি তাদের কাছে প্রাইভেট পড়ো, দেখবে ভালো একটা রেজাল্ট করতে পারছো। অন্য কোনো কিছু বলবে? না ম্যাডাম, আমাকে অন্য কেউ ভালো করে বোঝাতে পারে না। আমার মনে হচ্ছে আপনি আমাকে ভালো করে পড়াতে পারবেন। ম্যাডাম প্লিজ, ম্যাডাম না করবেন না। যদি ম্যাডাম আমি ফেল করি তাহলে সম্পূর্ণ আপনার দায়ে, কারণ আমি আপনার কাছে পড়তে চেয়েছিলাম, আপনি আমাকে পড়াননি। আরে নিলয়, তুমি বুঝতে পারছো না কেন? আমি তো কোনো প্রাইভেট পড়াই না, আমি শখের বসে ভার্সিটিতে ক্লাস নিচ্ছি। তা না হলে আমি কখনোই এসব করতাম না, আর প্রাইভেট পড়ানো তো আমার পক্ষে সম্ভব না। ম্যাডাম, আপনার কষ্ট করে আমার বাসায় আসতে হবে না, আমি না হয় আপনার বাসায় গিয়ে পড়ে আসব। আপনার কোনো কষ্ট করতে হবে না, প্লিজ ম্যাডাম, না করবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে কালকে থেকে পড়তে আসো। আর হ্যাঁ, তোমার আম্মুর নাম্বারটা আমাকে দিও, তোমার আম্মুর সঙ্গে আমার কথা বলতে হবে, উনি কি চাই সেটাও জানতে হবে আমার। নিলয় তখন তার মায়ের নাম্বারটা সাথে সাথে দিয়ে দিল, আর এদিকে তাড়াতাড়ি করে তার মায়ের কাছে চলে আসলো। তার মায়ের কাছে আসার পরে তখন তার মাকে সবকিছু বললো সে, যে সেই ম্যাডামের কাছে প্রাইভেট পড়বে। তখন তার মা আরো খুশি হয়ে গেল। তার মা তাকে আরো বলতে লাগলো, ঠিক আছে, তুই তাহলে কালকে থেকেই ওই ম্যাডামের কাছে পড়তে যাস। আর শোন, ভালো করে পড়াশোনা করবি, আমি কিন্তু প্রতি সপ্তাহেই খোঁজ খবর নিব তুই কি করিস না করিস। নিলয় তারপর সেখান থেকে চলে আসলো। আর এদিকে সাদিয়া নিলয়ের আম্মুকে কিছুক্ষণ পরেই কল দিল, আর কল দেওয়ার পরে সকল খোঁজ খবর নিয়ে বললো কালকে পাঠিয়ে দেওয়ার জন্য। এদিকে নিলয় তো মহা খুশি, কারণ মেঘনা চাইতেই জল পেয়ে গেল নিলয়। সাদিয়ার মনে তেমন কোনো কিছু আকাঙ্ক্ষা নেই। পরদিন বিকেল বেলা চলে আসলো সাদিয়ার বাসার সামনে। সাদিয়ার বাসার সামনে আসার পরে ভেতরে যেতে পেছনে একটা ভয় লাগছে, কারণ ভেতরে তার ভাই থাকলে অবস্থা আরো বেশি ভয়াবহ হয়ে যাবে। কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু বলতেও পারবে না। নিলয় কলিং বিল দেওয়ার পরে সাদিয়া এসে দরজা খুলে দিল। আর সাদিয়া দরজা খুলে দেওয়ার পরে দেখতে পারলো সাদিয়া সুন্দর করে একটা শাড়ি পরে আছে। নিলয় দেখে চোখ ফেরাতে পারছে না। সাদিয়া নিলয়কে ভেতরে আসতে বললো, আর ভেতরে বসার জন্য না বলে সরাসরি বললো তার রুমে যাওয়ার জন্য। নিলয় সাদিয়ার রুমে চলে আসলো, আর সাদিয়ার রুমে আসার পরে তখন টেবিলে বসে পড়লো। আর কিছুক্ষণ পরেই সাদিয়া চলে আসলো। সাদিয়া আসার পরে বললো বই বের করার জন্য, আর নিলয় বই বের করে বসে আছে। তখন সাদিয়া বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এইভাবে বই বের করে বসে আছো কেন? কোন চ্যাপ্টার থেকে শুরু করবো সেটা তুমি বলো। তুমি যেখান থেকে বলবে আমি সেখান থেকে শুরু করব। কোন চ্যাপ্টারটা তুমি সবচেয়ে কম বোঝো সেটা আমাকে বলো। ম্যাডাম, আমার কাছে তো সব কিছুই কঠিন লাগে, আপনি যে কোনো একটা থেকে শুরু করতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। আপনি যা বলবেন তাই করব, আপনি শুধু বলে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে প্রথম থেকে শুরু করি। ঠিকমতো পড়াশোনা করবেন, আমি যা পড়াবো তুমি শুধু বাসায় গিয়ে সেগুলো করবে। ছোট বাচ্চাদের মতো যেন কোনো সময় বলতে না হয় যে পড়া কেন হয়নি। ঠিক আছে ম্যাডাম, আমাকে কখনোই বলতে হবে না, আপনি দেখে নেবেন। আমি যখন আপনার কাছে প্রাইভেট পড়ছি আমার রেজাল্ট সবার থেকে অনেক বেশি ভালো হবে। শুধুমাত্র আপনি একটু আমাকে সাপোর্ট দিলেই হবে, একটু ভালোভাবে বলবেন, কথা বলবেন। কথা বলবো মানে? তুমি কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এসব উল্টাপাল্টা কথা না বলে পড়ার দিকে মনোযোগ দাও, জীবনে ভালো কিছু করতে পারবে। সাদিয়া তারপর একটা চ্যাপ্টার বের করে নিলয়কে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। নিলয় তো পড়ার দিকে কোনো খেয়াল না করে সাদিয়ার মুখের দিকেই তাকিয়েছিল। সাদিয়ার একটা চুল বারবার সামনে এসে পড়ছে। নিলয়ের ইচ্ছে করছে সেই চুলটা ভালোভাবে সরিয়ে দিতে, তার কাঁধের মাঝে গুছিয়ে দিতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই অপলক দৃষ্টিতে সাদিয়ার মুখের দিকে তাকিয়েছিল। তার গোলাপের পাপড়ির মতো গোলাপি ঠোঁটগুলো তাকে সবচেয়ে বেশি আকর্ষণ করছে। সাদিয়া কিছুক্ষণ পড়ানোর পরে তখন দেখতে পারলো নিলয় তার দিকে কেমন যেন অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সাদিয়া তখন নিলয়কে হালকা মাথায় আঘাত করার পরে তাকে রাগী কণ্ঠে বলতে শুরু করলো, কি ব্যাপার, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? তুমি তো পড়ার দিকে না তাকিয়ে আমাকে দেখার কি আছে? পড়ায় মনোযোগ দাও, আমি কিন্তু পরবর্তীতে এটা ধরবো। পরে যদি না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে। না ম্যাডাম, আমি তো পড়ার থেকে খেয়াল করছিলাম, আপনি যা পড়াচ্ছিলেন আমি তো সেটাই খেয়াল করছিলাম। ঠিক আছে ম্যাম, আবার শুরু করুন। তারপর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। রিপিট। আর নিলয়কে ছুটি দিয়ে দেওয়া হলো। ছুটি দেওয়ার পরে নিলয় বাসে চলে আসলো। বাসে চলে আসার পরে সে কোনোভাবেই সাদিয়াকে মন থেকে সরাতে পারছে না, কোনো কাজই করতে পারছে না। মনে হচ্ছে সাদিয়া তার সামনেই দাঁড়িয়ে আছে এবং তার সঙ্গে কথা বলছে। সাদিয়াকে এতটা ভালোবেসে ফেলবে কয়দিনে, সেটা আসলেই অবাক করা ঘটনা। এভাবেই পার হতে থাকলো বেশ অনেকদিন। সাদিয়া ইচ্ছা করে তার বাসায় আসছিল, আর এদিকে নিলয় সেও হেঁটে হেঁটে বাসায় ফিরছিল। সাদিয়া দেখে নিলয়কে তার সঙ্গে রিক্সায় উঠতে বলে, খুবই মানবতার খাতিরে, তাছাড়া আর অন্য কিছু নয়। নিলয় বিষয়টা দেখে বেশ অবাক হয়ে গেল। নিলয় হয়তো ভেবেছে তার জন্য
মনে মনে একটু হলেও ভালোবাসা জন্মাচ্ছে। এদিকে সাদিয়াকে প্রচন্ড বিরক্ত করায় সাদিয়াও মাঝে মাঝে রেখে থাকে নিলয়ের উপর। নিলয় রিকশায় ওঠার পরে কিছুটা দূরে বসে আছে, মনে মনে জড়িয়ে ধরতে চাইলেও সামনে থেকে কোনো কিছুই করতে পারছে না, অনেক বেশি ভয় লাগছে তার। আর এদিকে তখন সাদিয়া বলতে লাগলো, নিলয়, আমি তোমাকে কিছু কথা বলার জন্য আমার রিকশায় এনেছি, না হলে কখনো ইচ্ছা ছিল না তোমার সঙ্গে এক রিকশায় বসে যাওয়ার জন্য। কারণ কেউ দেখলে হয়তো মাইন্ড করতে পারে। তুমি খুব ভালো করে জানো আমি তোমার সঙ্গে কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। ম্যাডাম, আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না আপনি কোন বিষয়ে কথা বলছেন। আশা করি আপনি ভালোভাবে বলবেন। আর ম্যাডাম, আপনি যেটা ভাবছেন সেটা একদমই ভুল ভাবছেন। দেখো নিলয়, সর্বপ্রথম একটা কথা মনে রাখবে যে আমিও কিন্তু একটা মেয়ে, তাই কোনো ছেলের কিভাবে তাকিয়ে থাকে সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। তাছাড়া আমি একজন শিক্ষক, এটা আমার কাছে কোনো বিষয় না। তুমি আমাকে পছন্দ করো সেটা ঠিক আছে, কিন্তু পছন্দ পর্যন্তই রাখো। তোমার সঙ্গে কখনোই আমার মিলবে না। আমার বাবা মা, আমার ভাইয়া আমাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করা আছে, ওরা আমাকে অন্য জায়গায় বিয়ে দেবে। তার জন্য আগে থেকেই বলছি যে তুমি শুধু শুধু আমার জন্য ওয়েট করে থেকো না। তোমার সঙ্গে আমার কখনোই মিলবে না। আর এই বিষয়টা যদি ভাই একবার জানতে পারে তাহলে তোমার জীবনটা তছনছ করে দেবে। ম্যাডাম, বিশ্বাস করুন না, আমি আপনাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। আপনি আমার থেকে সিনিয়র সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে কোনো সমস্যা নেই। এই সমাজ কি বলবে না বলবে সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনি রাজি আছেন কিনা সেটা বলেন। আমি তোমাকে কখনো ভালোবাসবো এটা তুমি ভাবলে কি করে? আমি তোমাকে কখনো ভালোবাসবো না। তোমার সঙ্গে আমার কখনো মিলবে না। যে ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করে রেখেছে, আমি সেই ছেলের সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই। তোমার সঙ্গে আমি কখনোই এরকম করে ভেবে দেখিনি। তাহলে আমি যে আপনাকে ভালোবাসি, সে ভালোবাসার কি আপনার কাছে কোনো মূল্য নেই? আমি আপনাকে ছাড়া বাঁচবো না, আমি আপনাকে ছাড়া মরে যাব। আর আপনার ভাইকে দেখে আমি ভয় পাই না, ভালোবাসলে ভয় পেতে নেই। প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করে কি লাভ? হ্যাঁ, এটা ঠিক যে আমার ভাইয়া তোমাকে কোনো কিছু বলবে না, কিন্তু আমাকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিবে। তুমি কি যাও আমি এই স্বাধীনতাটা মিস করি? না, আমি সেটা চাই না। তবে আমি এটাও চাই না যে আপনার বিয়ে হয়ে যায়। বিয়ে যদি হতেই হয় তাহলে আমার সঙ্গে হবে। আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি আমার নিজের জীবনের থেকে অনেক বেশি ভালোবাসি আপনাকে। আপনাকে নিয়ে প্রতি রাতে স্বপ্ন দেখি। আপনাকে নিয়ে প্রতি রাতে আমি কত স্বপ্ন বুনি, সেই স্বপ্নগুলোর কি হবে? দেখো নিলয়, এটা কখনোই সম্ভব না। আর কখনো তুমি আমাকে এই বিষয়ে কথা বলবে না। আর আজকে থেকে পড়তে আসার কোনো প্রয়োজন নেই। এই 1 মাস তোমাকে যা পড়িয়েছি এটাই তোমার হবে। আমি আর সামনে আগাতে পারছি না। তুমি আমার সামনে কখনোই আসবে না। এই কথা বলার পরে তখন রিকশা দাঁড় করালো। রিকশা দাঁড় করানোর পরে নিলয় নেমে গেল, আর তখন সাদিয়াও চলে গেল। নিলয় তো আর চলে যাওয়ার দিকে তাকিয়েছিল, আর সাদিয়া একবারের জন্যও ফিরে তাকালো না। আর রাস্তার মধ্যে দিয়ে সাদিয়াকে ডাকতে শুরু করলো নিলয়। তখন সাদিয়ার ভাই জুবাইর গাড়ি দিয়ে যাচ্ছিল, তার বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করলো, তবে সেটা নিলয় ভালোভাবে খেয়াল করেনি। নিলয় যখন বাসে চলে আসলো, বাসে আসার পরে মন খারাপ করে বিছানায় শুয়ে আছে। আর কিছুক্ষণ পরেই তার ভাবি রুমের মধ্যে প্রবেশ করলো। তার ভাবি রুমে প্রবেশ করার পর দেখতে পারলো নিলয় মন খারাপ করে শুয়ে আছে। তখন তার ভাবি জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার, আমার দেবরটা এমন মন খারাপ করে বসে আছে কেন? কি হয়েছে? তার কোনো কিছুই তো বুঝতে পারছি না। কিছুদিন আগেও তো ভালো ছিল, আজকে হঠাৎ করে এমন কি হয়ে গেল যে মন খারাপ করে এসেই শুয়ে পড়লে? ভাবি, আমি তো তোমাকে বলেছিলাম যে আমি সাদিয়াকে ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। সে তার বাবা মায়ের পছন্দ মতো ছেলেকে বিয়ে করবে এবং বিয়ের পরে তাকেই ভালোবাসবে। সে আমাকে কখনোই ভালোবাসবে না। আর বিয়ে তো দূরের কথা, কিন্তু আমি যে তাকে ছাড়া বাঁচবো না। দেখো, হয়তো সেও তোমাকে মনে মনে ভালোবাসে, কিন্তু পরিবারের চাপের কারণে তোমাকে এই কথাগুলো বলছে। কারণ যদি তার ভাই, বাবা, মা যদি রাজি হয় তাহলে একটা মেয়ে এটা বলা স্বাভাবিক। আর তাছাড়া তুমি জুনিয়র, তুমি তার ছাত্র, হাজার হোক এটা আসলে মেনে নেওয়া যায় না খুব সহজে। আমি যে তাকে বলেছি যে সব কিছু মেনে নিয়েই আমি তাকে বিয়ে করব, কিন্তু সে যে আমাকে না বলে দিয়েছে। আমি এখন কি করব ভাবি? আমি যে তাকে ছাড়া কোনোভাবেই থাকতে পারবো না। ভীষণ বেশি ভালোবাসি। আপাতত এইভাবে কয়েকদিন চলতে থাকো, পরে আমি দেখি কি করা যায়। আর হতে পারে এটাও তোমার একটা মোহ, এটা তোমার ভালোবাসা নয়। যদি ভালোবাসা হয় তাহলে তুমি তাকে কখনোই বলতে পারবে না, আর যদি মোহ হয় তাহলে 2-3 দিন খারাপ লাগবে, তারপরে ভালো হয়ে যাবে। এই কথা বলার পরে ভাবি চলে গেল। আর এইদিকে নিলয় মন খারাপ করে শুয়ে আছে। আর এইভাবেই পার হয়ে যায় আরো 2টা দিন। একদিন রাত 10টার দিকে কোনো একটা কাছে নিলয় বাইরে গিয়েছিল, আর ফিরতে ফিরতে রাত 10টা বেঁচে যায়। আর রাত 10টার দিকে এসে বাসায় ফিরছিল সে হেঁটে হেঁটে। রাতের বেলা মন খারাপ করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাড়িতে ফিরছে, আর হঠাৎ করেই কারো যেন চিৎকার ভেসে আসলো।
নিলয় ভালোভাবে শুনতে পারলো যে একটা মেয়ে চিৎকার করছে বাঁচাও বাঁচাও বলে। নিলয় বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে ছুটে গেল ওইখানে যাওয়ার পরে দেখতে পারলো একটা মেয়ে কোনো কিছুই হয়নি দাঁড়িয়ে এইসব কথা বলছে। কোনো কিছু বুঝে ওঠার আগে মেয়েটা তারা নিচের জামা কাপড় ছিঁড়তে শুরু করলো। আর হঠাৎ করে মেয়েটা ধাক্কা দিয়ে ফেলে দিল। আর ফেলে দেওয়ার পরে মেয়েটা এমন ভাব করলো তাকে ধর্ষণ করার চেষ্টা করছে নিলয়। আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুলিশের গাড়ি এসে হাজির। অবাক হয়ে গেল নিলয়, এটা কি হয়ে গেল? কোনো কিছুই বুঝতে পারলো না। নিলয়ের সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। আর পুলিশ যথাসম্ভব তাড়াতাড়ি নিলয়কে অ্যারেস্ট করে নিয়ে গেল থানায় যাওয়ার পরে নিলয়ের বাবা মা তার পুরো পরিবারকে খবর দেওয়া হলো। আর তার পুরো পরিবার থানায় আসলো। থানায় আসার পরে ওসি জুবাইর সবকিছুই খুলে বলল। আর খুলে বলার পরে তখন তার বাবা নিলয়ের কাছে আসলো। আর নিলয়ের কাছে আসার পরে নিলয়কে একটা থাপ্পড় দিয়ে বলতে লাগলো, নীলা, তুই এরকম একটা কাজ করবি এটা সত্যি আমি ভাবতে পারিনি। তোকে আমার ছেলে বলতেও অনেক বেশি ঘৃণা করে। কি করে পারলি এই কাজটা করতে? একটা মেয়ের সর্বনাশ। আর তুই আর কখনো আমার সামনে আসবি না, তাহলে আমার মরা মুখ দেখবি। আমি তোর মুখ দেখতে চাই না। অফিসার, আপনি আইন অনুযায়ী শাস্তি দেবেন, তাই তাকে যে শাস্তি দেবেন আমরা তাতে কোনো বাধা আপত্তি করব না। বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি এরকমটাই কখনোই করিনি। বাবা, তুমি আমাকে বিশ্বাস করো। আমি কি তোমার ওই রকম ছেলে যে আমি এসব করতে পারি? বাবা প্লিজ, তুমি একটু বসে চেষ্টা করো। আমাকে ফাঁসানো হয়েছে, কি কারণে ফাঁসানো হয়েছে, কে ফাঁসি হয়েছে, আমি কোনো কিছুই বুঝতে পারছি না। হয়েছে, থাক, আমাকে আর কোনো কিছু বলতে হবে না। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। এটা দেখার আগে আমার মরণ হলো না কেন? কত লোক কত দিকে মারা যায়, তুই মরতে পারিস না? এটার আগে তুই মরলি না কেন? এই কথা বলার পরে নিলয়ের বাবা সেখান থেকে বের হয়ে চলে গেল। নিলয়ের বাবা বের হয়ে চলে যাওয়ার পরে তখনই নিলয়ের আম্মু নিলয়ের কাছে আসলো আর বলতে শুরু করলো, তোকে আমার ছেলে ভাবতেও আমার অনেক বেশি ঘৃণা হচ্ছে। আমি এমন একটা ছেলেকে আমার পেটে ধরেছিলাম যে কিনা একটা মেয়েকে ধরতে চেষ্টা করেছিল। ছি, এটা কি করে পারলি তুই? আমি তোকে এই শিক্ষা দেইনি ছোটবেলা থেকে। তোকে আদর করতে করতে আজকে তোর এই অবস্থা হয়েছে। তোর তো কোনো কিছুই কমতি রাখিনি আমি। আম্মু, তুমি বিশ্বাস করো, আমি এরকমটা কখনোই করিনি। আমাকে সত্যিই ফাঁসানো হয়েছে। কী কারণে ফাঁসানো হয়েছে সেটাই আমি বুঝতে পারছি না। মা, তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার এখানে ভালো লাগছে না মোটেও। এই কথা বলার পরে নিলয়ের আম্মু সেখান থেকে চলে গেল। নিলয়ের আম্মু সেখান থেকে চলে যাওয়ার পরে নিলয়ের ভাবি নিলয়ের সামনে আসলো। নিলয়ের সামনে আসার পরে যখন নিলয়কে বলতে শুরু করলো, নিলয়, আমি তোমার কাছ থেকে এটুকু আশা করতে পারিনি। তুমি একটা মেয়েকে ভালোবাসো আর রাতের বেলা অন্য একটা মেয়েকে তুমি একা পেয়ে তুমি তার উপর ঝাঁপিয়ে পড়েছো। জি, আমার তো ভাবতেই অনেক ঘৃণা হচ্ছে যে কিনা তোমার মতো একটা দেবর পেয়েছে বলে তোমার ভাই কত ভালো, আর তুমি তার ভাই হয়ে এত খারাপ হয়ে গেলে। ভাবি, মা বাবা হয়তো বিশ্বাস করতে পারছে না আমাকে, কিন্তু তুমি তো আমাকে বিশ্বাস করতে পারছো। ভাবি প্লিজ বিশ্বাস করো, আমি এরকমটা কখনোই করিনি। ওই মেয়েটা মিথ্যা কথা বলছে। আমি ওই মেয়েটিকে চিনতাম না পর্যন্ত। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর তখনই মেয়েটা শুনতে পারি আর আমি দৌড়ে গিয়েছিলাম মেয়েটাকে বাঁচানোর জন্য। আর মেয়েটা নিজে নিজেই এসব কিছু করেছে, আমি কোনো কিছুই করিনি। প্লিজ আমাকে কোনো কিছু বোঝাতে এসো না। আমিও একটা মেয়ে কখনোই তার নিজের ইজ্জত নিয়ে কখনোই মিথ্যা কথা বলবে না। তুমি এখনো কেন দোষ স্বীকার করছো না? আমি তোমাকে যে শাস্তি দিই আমাদের তাতে কোনো আপত্তি নেই। এই কথা বলার পরে তখন নিলয়ের ভাবি সেখান থেকে চলে গেল। আর সবাই চলে যাওয়ার পরে নিলয় কান্না করে দিল। আর এদিকে তখন জুবাইর চলে আসলো। জুবাইর আসার পরে গেট লাগিয়ে নিলয়কে উল্টো করে ঝুলিয়ে ইচ্ছে মতো পেটাতে শুরু করলো। আর নিলয়কে জিজ্ঞেস করতে লাগলো সবকিছু স্বীকার করার জন্য। একটা মেয়ে নিজে থেকে সাক্ষী দিয়েছে যে তুই তাকে নষ্ট করতে চেয়েছিলি একা পেয়ে। মেয়ে দেখলে লোভ সামলাতে পারিস না, তাই না? এখন থেকে বুঝবে। স্যার, আমি এসব কিছুই করিনি, এসব আপনাদের চক্রান্ত। আপনার নিশ্চয়ই আমাকে ফাঁসাচ্ছেন। কেন ফাঁসাচ্ছেন আমাকে? আমি সাদিয়াকে ভালোবাসি বলে, তাই তো? তোর ওই নোংরা মুখে আমার বোনের নাম নিবি না। তোর এই নোংরা চেহারাটা আমার বোনের সামনে গেলে আমার বোনের অমঙ্গল হবে। তোকে তো আমার বোন ভালোবাসে না। তুই একটা মেয়েকে দর্শন করতে চেয়েছিলি, মেয়েটার ইজ্জত কেড়ে নিতে চেয়েছিলি। তোকে আমি দৃষ্টান্তমূলক শাস্তি দেবো, যেন অন্য কোনো ছেলেরা আহ্বান করতে গিয়ে 10 বার ভাবতে পারে। নিলয়কে জুবাইর ইচ্ছে মতো পেটানোর পরে জুবাইর তারপর বাসায় চলে গেল। বাসায় চলে যাওয়ার পরে জুবাইর সমস্ত ফাইল সমস্ত প্রমাণ সাদিয়াকে দেখালো। সাদিয়াকে দেখানোর পরে সাদিয়ার একা একা রুমে চলে গেল। রুমে চলে যাওয়ার পরে দরজা বন্ধ করে কান্না করতে শুরু করলো। সাদিয়া নিজেও ভাবতে পারছে না যে নিলয়ের মতো ছেলে এরকম করতে পারে। সাদিয়া যে নিলয়কে প্রচন্ড ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না তার পরিবারের কারণে। আর এখন কিনা নিলয় একটা মেয়েকে ধরতে চেয়েছে। ছি, এরকম একটা ছেলেকে ভালোবাসে। কিছুক্ষণ পরে সাদিয়া স্বাভাবিক হয়ে সবার সামনে খাবার খেতে আসলো। খাবার খেতে আসার সময়
তখন তার বড় ভাই সাদিয়াকে এবং তার বাবাকে বলতে শুরু করলো। বাবা, আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। সেটা হলো, আমি আগামী সপ্তাহে সাদিয়ার বিয়ে ঠিক করেছি। তুমি আর অমত করো না, তুমিও রাজি হয়ে যাও। সাদিয়াকে বিয়ে করে অব্র লন্ডনে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তুই যেহেতু ভালো মনে করছিস তাহলে তুই সেটাই কর। সামনে শুক্রবারে সাদিয়ার বিয়ে, ডেট ফাইনাল কর। আমি না হয় মির্জা সাহেবের সঙ্গে কথা বলে নেবো, তুই বাকিরা ম্যানেজ করে নে। আম্মু, তোমার তো কোনো অসুবিধা নেই। তুমি তোমার মেয়েকে রাজি করো যে সে যেন আর অমত না করে, আর যেটা হয়েছে সেটা সবকিছুর জন্য ভুলে যায়। এই সমাজ এখানে কখনো মানবে না একটা ছাত্র কি করে ম্যাডামকে ভালোবাসতে পারে। সাদিয়া খাবারটা না খেয়ে সেখান থেকে উঠে চলে গেল। সাদিয়ার খেতে ইচ্ছে করছিল না এমনিতেই, তারপর আবার এইসব কথা বলা শুরু করে দিয়েছে। সাদিয়ার রুমে এসে চুপচাপ ঘুমিয়ে যায়। সাদিয়ার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে এরকম কোনো কিছু হয়েছে। সে তার বড় ভাইকে অনেক বেশি বিশ্বাস করে, সম্মান করে, কিন্তু তার বড় ভাই এরকম একটা কাজ করতে পারে, এত বড় ধোঁকা দিতে পারে তাকে, এটাও সে বিশ্বাস করতে পারছে না। কারণ সে তো তার ভাইকে ভালোভাবেই জানে। এইসব ভাবতে ভাবতে সাদিয়া যে কখন ঘুমিয়ে যায় সে নিজেও টের পেল না। আর এদিকে আধমরা অবস্থায় জেলের ভেতর পড়ে আছে নিলয়। নিলয় উঠে দাঁড়ানোর শক্তিটুকুও পাচ্ছে না। ফজরের আজান যখন দিয়েছে তখনই নিলয়ের জ্ঞান ফিরল। নিলয়ের জ্ঞান ফেরার পরে সে কোনোভাবেই সেখান থেকে উঠতে পারছে না। আর তখনই একটা পুলিশ এসে একটু পানি দিয়ে যায়, আর সে পানি খাওয়ার শক্তিটুকু নিলয়ের কাছে নেই। আর সকালবেলা জুবাইর থানায় আসার পরে তখন নিলয়কে বলতে লাগলো, তোর কত বড় সাহস, তুই আমার বোনের পেছনে ঘোরাফেরা করিস। আমার বোন না করার পরেও তুই আমার বোনের পেছনে ঘোরাফেরা করিস। এখন সারাটা জীবন জেলের ভিতর থাক। তোকে আমি এমন অবস্থা করব যে আর কখনো আমার বোনের কথা মাথায় আনবি না। কাউকে ভালোবাসলে ভালোবাসার প্রতিদান যে এইভাবে দিতে হবে, এটা সত্যি আমার জানা ছিল না। আপনার বোন যদি আমাকে ভালোই না বাসতো তাহলে আমার জ্বালাতন কেন এত সহ্য করতো, কেন আমার দিকে লুকিয়ে লুকিয়ে বারবার দেখতো? সেজন্যই আমার বোনকে কোনো কিছু বলতে পারিনি, যার জন্য তোকে এই অবস্থা করেছি। তোর যদি আমার বাসায় না আসতি তাহলে আমার বোন তোর প্রতি দুর্বল হতো না। সম্পূর্ণ দোষ তোর। ঠিক আছে, সমস্ত দোষ আমার, আমি মেনে নিলাম, কিন্তু আপনি কাজটা ঠিক করলেন না স্যার। আপনি আপনার পার্সোনাল শত্রুতা আপনি আপনার ক্ষমতা দিয়ে দেখিয়ে দিলেন, আর আমার পরিবারের কাছে সারা জীবনের জন্য কলঙ্কিত করলেন। আমার পরিবার কখনো আমাকে মেনে নেবে কি না আমি জানি না, হয়তো নেবে না। কারণ একটা ছেলে যখন এসব করে তখন পিতামাতার কাছে ছেলেটা মারা যায়। ছেলেটা আগের সম্মান আর কখনো ফিরে পায় না। তুই আমার জেদ সম্পর্কে জানিস না, আমি কি করতে পারি, আমি কতটা ভয়ঙ্কর সেটা তোর আন্দাজ করার প্রয়োজন ছিল। আমি কি করতে পারি না করতে পারি সেটা তোর ধারণার বাইরে। আপনার কাছে ক্ষমতা আছে, আপনার কাছে সব কিছু আছে, তার জন্য আপনি করতে পারলেন। আর আমার পরিবারের কাছে আমাকে অপরাধী বানিয়ে দিলেন। পুরো পরিবার আমাকে ভুল বুঝে সেখান থেকে চলে গেল। তোর সঙ্গে আমি এত কথা বলতে চাই না, এখন আমি কি বলি সেটা শোন। শুক্রবার আমার বোনের বিয়ে, আর শুক্রবারের আগে তোর জামিন হবে না, এটা তুই ভালো করে জানিস। তোকে আমি আজকে বিকেলের মধ্যে আদালতে পাঠিয়ে দেবো, আর তোর জামিন নিতে মনে হয় না কেউ আসবে তোর পরিবারের মধ্যে। হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি যে আমার পরিবার আমাকে জামিন করার জন্য কেউ আসবে না। তবে আপনি ভালো খেল দেখিয়েছেন, এটা ভালোবাসার একটা ফল। আমি চাইলে আপনার প্রতিটা কথার জবাব দিতে পারি, কিন্তু দেইনি। কেন জানেন? আপনি সাদিয়ারে বড় ভাই বলে সম্মান দেখিয়েছি, না হলে আপনার মতো অফিসারকে কি করে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এখন তো আমি আইনের চোখে অপরাধী, সেটা অন্য বিষয়। তুই আমার জিম্মে থেকে তুই আমাকে হুমকি দিয়েছিস, তোর সাহস তো কম নয়। এত মার দিয়েছি তবু তোর শিক্ষা হয়নি, তাই না? তুই আবার আমার বোনের কথা মনে করছিস, আমার বোনের নাম নিচ্ছিস। নিলয় আর কোনো কিছু বললো না। কি বা বলা আছে তার? সে তো কোনো কিছু বললেও জুবাইর কখনো শুনবে না, কারণ তার কাছে হাজারো চিৎকার করে কান্না করলেও তার কথা শোনার মতো কেউ নেই। তার নিজের পরিবারের যেখানে তাকে বিশ্বাস করতে পারলো না, অন্য কোনো মানুষ তাকে বিশ্বাস করবে সেটা তো স্বপ্নের মতো, কখনোই সত্যি হবার নয়। ওইদিকে সাদিয়া বিশ্বাস করতে পারছে না যে নিলয়ের মতো একটা ছেলে এরকম কাজ করতে পারে। সেও নিলয়কে প্রচন্ড বেশি ভালোবেসে ফেলেছে, সে অফরুকে বিয়ে করবে না। এদিকে তখনই সাদিয়ার ফোনটা বেজে উঠলো, আর সাদিয়ার ফোনটা হাতে নিয়ে দেখতে পারলো অফরুর নাম্বার থেকে কল এসেছে। না চাইতেও কলটা রিসিভ করতে হলো, আর কলটা রিসিভ করার পরে উপাস থেকে তখন অফরু সাদিয়াকে বলতে লাগলো, কি ব্যাপার সাদিয়া, কল রিসিভ করতে এত দেরি হলো কেন? আমি সে কখন থেকে তোমার জন্য রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছি। আজকে না তোমার আমার সঙ্গে দেখা করার কথা? সামনে আমাদের বিয়ে, আমাদের কত প্ল্যান প্রোগ্রাম করতে হবে, তাই না? ও আচ্ছা, আসলে আমার মনে ছিল না, আমি ঘুমিয়েছিলাম তো তার জন্য। আপনি 10 মিনিট ওয়েট করুন, আমি আসছি এক্ষুনি। সাদিয়ার ইচ্ছা না থাকা সত্ত্বেও সেখানে যেতে হবে, কারণ না হলে তার বড় ভাই তাকে কি করবে সেটা নিজেও জানে না। সাদিয়া রেডি হয়ে চলে আসলো রেস্টুরেন্টে আসার পরে দেখতে পারলো খুবই স্মার্ট একটা লোক বসে আছে। সাদিয়া সেখানে গিয়ে বসে গেল।
সাদিয়া বসার পরে অভ্র তার হাত ধরতে চাইলো, কিন্তু সাদিয়া তার হাত ধরতে দিল না। তখন অভ্র নিজের কে সামলে অর্ডার দিল অনেকগুলো খাবার। তখন সাদিয়া বলতে লাগলো, আসলে আমি এখন কোনো কিছু খাবো না, আমি বাসা থেকে খেয়ে এসেছি। আমি বাইরের খাবার তেমন একটা পছন্দ করি না। আপনার যদি কোনো কিছু বলার থাকে জরুরি তাহলে বলতে পারেন, না হলে আমি বাসায় যাচ্ছি। আচ্ছা, তোমাকে যে জন্য আমি দেখেছি, তোমার পাসপোর্ট হয়ে গেছে, বুঝতে পেরেছো? বিয়ে শুক্রবার হবে, আমরা রবিবারে ফ্লাইটে লন্ডন চলে যাচ্ছি। তুমি সবকিছু আগে থেকেই কাজ করে নিও। তোমার বাসা থেকে কোনো কিছু নিতে হবে না, আমি তোমার জন্য ভরপুর মার্কেট করেছি, বুঝতে পেরেছো? ও আচ্ছা, ঠিক আছে। আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনি কি আমার কথাটা রাখবেন? প্লিজ, আমার পরিবারকে ভালোভাবে বুঝিয়ে বললেই হবে। আমি আসলে একজনকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। তুমি নীলা নামে একটা ছেলেকে ভালোবাসো যে তোমার থেকে প্রায় 3 বছরের জুনিয়র। তোমার ইউনিভার্সিটির একটা ছাত্র, দেখো এটা কখনোই সম্ভব না। আর ওই ছেলের কি আছে? তোমার কোনো ভবিষ্যৎ নেই ওই ছেলের সঙ্গে। বিয়ের আগে টুকটাক সব মেয়েরই এসব থাকে, তাই এগুলো নিয়ে আমি মাথা কামি না। প্লিজ, আপনি একটু বিয়েটা বন্ধ করুন। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আমি নিলয়কে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। প্লিজ, আপনি একটু ভাইয়াকে বোঝান, আমি তাকে ছাড়া বাঁচবো না। দেখো, আমি ওরকম ধরনের কোনো ছেলে না যে তুমি আমাকে কান্না করে বললেই আমি তোমাকে ছেড়ে চলে যাব বা আমাদের বিয়েটা হবে না। এরকমটা ভেবে থাকলে একদম ভুল ভাবছো। আমি তোমাকে বিয়ে করবোই, এটা যেভাবেই হোক। বিয়ের পরে তুমি সবকিছুই ভুলে যাবে, আর বিয়ের পরে তোমাকে আমি লন্ডন নিয়ে যাবো, সেখানে তোমাকে ভুলতে হবেই। দেখুন না, আমিও তো আপনাকে কখনো ভালোবাসবো না, আপনি আমাকে তাহলে কেন বিয়ে করবেন? দেখুন, বিয়ের পরে যদি আমাদের মধ্যে ভালোবাসাটা না থাকে, তাহলে সংসার আপনি কার সঙ্গে করবেন বলুন? আপনি কখনো শান্তি পাবেন নাকি আমি কখনো শান্তি পাবো? দেখো, এসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আমি তোমাকে বিয়ে করবো মানে বিয়ে করবো। আমি এতে তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। চলো, তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আমায় নামিয়ে দিয়ে আসার কোনো প্রয়োজন নেই, আমি একাই এসেছি, আমি একাই চলে যেতে পারবো। এই কথা বলার পরে সাদিয়া তখন সেখান থেকে বের হয়ে চলে আসে। সাদিয়া বাসায় আসার পরে কান্না শুরু করে দিল, এবং তার মা তার রুমে আসার পরে দেখতে পারলো সাদিয়া কান্না করছে। তার মায়ের কোনো কিছুই বলার নেই, কারণ তার মা তার বাবার উপর কথা বলার সাহস নেই, তাই সবকিছু মুখ বুঝে সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। আর এদিকে নিলয়কে কোর্টে চালান করে দেওয়া হলো। নিলয়ের পরিবারকে ছাড়ানোর জন্য আসলো না। আর এইভাবেই দেখতে দেখতে পার হয়ে গেল 2টা দিন। নিলয় এখন পর্যন্ত স্বীকার করেনি। সে স্বীকার করবেই বা কেন? সে তো মেয়েটাকে চিনতই না, জোর করে তাকে ফাঁসানো হয়েছে। আদালতে এটাই বলেছে, কিন্তু আদালতে প্রমাণ না থাকায় তাই তার কারাদণ্ড হয়ে গেল। এদিকে বৃহস্পতিবার রাতে সকল মেহমান সাদিয়ার বাড়িতে এসেছে সাদিয়াকে গায়ে হলুদ দিতে। আর গায়ে হলুদ দেওয়ার পরে সাদিয়ার রুমে চলে আসলো। তার রুমে আসার পরে দরজা লক করে সে ছুরি দিয়ে তার হাত কাটতে শুরু করলো। একটা সময় রক্ত বের হতে হতে সে অজ্ঞান হয়ে যায়। আর তাকে খুঁজে না পেয়ে দরজা ভাঙার পরে দেখতে পারলো সে ফ্লোরে পড়ে আছে। তার হাত থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। আর তাড়াতাড়ি করে জুবাইর এবং তার মা বাবা তাকে নিয়ে হাসপাতাল চলে আসলো। আর হাসপাতালে আসার পরে ভর্তি করা হলো। ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেল। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে প্রায় 1 ঘন্টা পরে বেরিয়ে আসলো। আর তখন ডাক্তারের কাছে জুবাইর এবং সাদিয়ার মামা এগিয়ে যায়। তখন ডাক্তার বলতে লাগলো, দেখুন, আপনার মেয়ের অবস্থা খুবই খারাপ। অপারেশন করার সময় আপনার মেয়ে শুধুমাত্র নীলয়ের নাম বলছিল। আপনারা যেখান থেকে পারেন নীলয়কে নিয়ে আসার চেষ্টা করেন। রোগীকে যদি বাঁচানোর ইচ্ছা না থাকে, তাহলে আমাদের আর কি করার থাকতে পারে? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাই। যদি রোগীর ইচ্ছা না হয়, তাহলে তো আমাদের কোনো কিছু করার নেই। এমনিতে অনেক ব্লাড বেরিয়ে গেছে, আর এখন যদি রোগীর মন মানসিকতা এরকম থাকে, তাহলে তো আসলে বাঁচানোটা মুশকিল হয়ে যাবে। বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। আচ্ছা জুবাইর, ছেলেটা কি আসলে এসব কাজ করেছে নাকি তুই কোনো কিছু করেছিস? আমার তো মনে হচ্ছে তুই সাদিয়ার কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য ছেলেটা কি অবস্থা করেছিস। দেখ, তুই এটা অনেক বড় অন্যায় করেছিস। সে অনেক বড় পাপ করেছিল। একটা ছেলেকে এভাবে কষ্ট দেওয়াটা ঠিক না। পরিবারের কাছে থেকে খারাপ বানিয়েছিস। আর এখন তার জন্য আমার মেয়েটা মরতে চলেছে। তুই নীলাকে নিয়ে আয়। বাবা, কিন্তু বাবা, আমি তো তার বিয়ে অব্রের সাথে ঠিক করেছি। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? অব্র কি মনে করবে? অব্রের সামনে আমার মান সম্মান বলে কোনো কিছু থাকবে না। তুই আর একটা কথা বলবি না। তোর নিজের সম্মানের জন্য তুই আমার মেয়েটাকে একটা পশুর কাছে তুলে দিবি, এটা আমার জানা ছিল না। তোকে আমার ছেলে বলতেও ঘৃণা হচ্ছে। তুই আর একটা ছেলেকে তার পরিবারের কাছে খারাপ বানিয়ে তুই আমার মেয়েটাকে আমার কাছ থেকে দূরে ঠেলে দিচ্ছিলি। আমার মেয়েটা মরতে চলেছে, আর তুই তোর মান সম্মান নিয়ে চিন্তা করছিস? তুই আমার ছেলে না, তুই এইখান থেকে চলে যা। এই কথা বলার পরে শিকদার সাহেব একটা থাপ্পড় মারলো। আর থাপ্পড় মারার পরে জুবাইর তারপর তাড়াতাড়ি করে চলে গেল। আর সবকিছু তো স্বীকার করিয়ে নিলয়কে তাড়াতাড়ি করে নিয়ে আসলো। আর নিয়ে আসার পরে তখন দেখতে পারলো কেবিনে দেওয়া হয়েছে সাদিয়াকে। আর সাদিয়াকে কেবিনে দেওয়ার পর তখন নিলয়কে ভেতরে পাঠানো হলো। নিলয়কে ভেতরে পাঠানোর পরে তখন নিলয় গিয়ে তার পাশে বসে গেল। সে দাঁড়ানোর মতো শক্তিটা পাচ্ছে না। নিলয় তার মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলো। আর এইভাবেই বেশ অনেকক্ষণ সময় পার হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যেই সাদিয়ার জ্ঞান ফিরে আসলো। আর সাদিয়ার জ্ঞান ফিরে আসার পরে তখন সাদিয়া দেখতে পারলো নিলয়ের শরীরের বিভিন্ন জায়গায় দাগ রয়েছে। আর এটা দেখার পরে সাদিয়া সহ্য করতে না পেরে কান্না করে দিল। আর তখন নিলয় হালকা করে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কেন এত আমার জন্য কান্না করছো? আমার জন্য মরতে গিয়েছিলে। তুমি যদি এরকম করো তাহলে আমি কি করে বেঁচে থাকবো? আমি তো পিচ্ছি, আমি তো তোমাকে ভালোবাসতে পারবো না।
কেন সবসময় শুধুমাত্র আমাকে বলতে হবে? তুমি জানো না মেয়েরা কখনো মুখ ফুটে কোনো কিছু বলতে পারে না? আমি যদি তোমাকে ভালোই না বাসতাম তাহলে তোমাকে কেন এত সহ্য করতাম বলো? সবকিছু বুঝেও যদি না বুঝে থাকো তাহলে আমার কিছু করার থাকতে পারে? আমি তো আমার পরিবারের দিকে তাকিয়ে তোমাকে সেদিন এই কথাগুলো বলেছিলাম যেন তুমি আমাকে ভুলে যাও খুব সহজে। তুমি আমাকে ভুলে যেতে পারোনি, আমি হয়তো তোমাকে ভুলে যেতে পারিনি। অনেক চেষ্টা করেছি পরিবারের দিকে তাকিয়ে তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি। নিজের ক্ষতি করার কি খুবই দরকার ছিল? এটা ছাড়াও তো আরো অনেক কিছুই করার ছিল, তাই না? এর থেকে বেশি কিছু যদি তোমার কিছু হয়ে যেত তখন কি করতে? হাসপাতালে কদিন থাকা লাগবে তুই জানো? ডাক্তার বলেছে তোমার অবস্থা খুবই খারাপ। আমি খুব ভালো করে জানি যে তুমি এই কাজটা কখনোই করতে পারো না। আমার ভাই তোমার সঙ্গে এরকম করেছেন, আমার ভাই তোমাকে ফাঁসিয়ে দিয়েছে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আমার ভাই এতটা খারাপ হয়ে গেছে তার নিজের স্বার্থ হাসিল করার জন্য। এসব কিছু বাদ দাও। আমি চাইলে অনেক কিছুই করতে পারতাম, কিন্তু কোনো কিছু করিনি, কারণ ও তোমার বড় ভাই বলে সম্মান দেখিয়েছি। আর এই সম্মানটা যে আমার এতটা নিচে নামাবে এটা আমি বুঝতে পারিনি। আমি আমার পরিবারের কাছে খারাপ হয়ে গেছি। আমি খুব ভালো করে জানি তোমার পরিবার তোমাকে ভুল বুঝে তারা দূরে সরিয়ে দিয়েছে। বিশ্বাস করো তোমার পরিবার আবারও তোমাকে ঠিক আপন করে নেবে। হ্যাঁ, আমি খুব সেটা জানি যে আমার পরিবার আবারও আমাকে আপন করে নেবে, কিন্তু আমার পরিবার আমার দুঃসময়ে আমাকে বিশ্বাস করতে পারেনি। এটাই আমার আফসোস রয়ে গেল সারা জীবন। এটা আমার সারা জীবন আফসোস থাকবে, কারণ আমার পরিবার কেন আমাকে বিশ্বাস করতে পারলো না। প্লিজ এসব কথা বলো না, এসব কথা শুনতে ভালো লাগছে না আমার। আমি জানি যে আমার কারণেই তোমার এরকমটা হয়েছে। আমার সামনে তুমি তোমার পরিবার থেকে দূরে সরে গিয়েছো আমাকে ভালোবেসে। সবকিছু মিথ্যা হতে পারে, কিন্তু আমাদের ভালোবাসা মিথ্যা হতে পারে না। প্লিজ আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কখনোই দূরে সরে যাবে না, আর কখনো এরকম পাগলামি করবে না আমার জন্য। তোমার কিছু হয়ে গেলে আমি কি করে বাঁচবো? আমি কথা দিলাম আর কখনোই আমি এরকমটা করব না। আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। এবার একটু তোমার বুকে জড়িয়ে ধরো না প্লিজ। এই সিনিয়র বউটাকে একটু আদর করতে মনে হয় একটু ইচ্ছা করে না, তাই না? তোমার ভাই আমাকে যে পরিমাণ মেরেছে, আদর করা তো দূরে থাক, আমি আর কখনো উঠে দাঁড়াতে পারবো কি না জানি না। তখনই হঠাৎ করে নিলয় মাথা ঘুরে পড়ে যায়, আর নিলয়কে হাসপাতালে ভর্তি করা হলো। আর নিলয়ের পরিবারকে খবর দেওয়া হলো, কিন্তু নিলয়ের পরিবারের কেউই নিলয়ের কাছে আসলো না। তারপর জুবাইর নিজেই তাদের বাসায় চলে গেল, আর তাদের বাসায় যাওয়ার পরে সব ঘটনা খুলে বলার পরে তখন সবাই নিলয়ের কাছে ছুটে আসলো। ডাক্তার বেরিয়ে আসার পরে তখন তার বাবা জিজ্ঞেস করতে শুরু করলো, ডাক্তার সাহেব, আমার নীলা এখন কি অবস্থা? সে ভালো হয়ে যাবে তো? তারপর কিছু হয়ে যায়নি তো? প্লিজ আপনি চুপ করে আছেন কেন? দেখুন, আসলে নীলের অবস্থা সত্যি অনেক খারাপ। নীলয়ের পায়ে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে, তাই ডান পা প্লাস্টার করে রাখা হয়েছে। তবে সেটা ঠিক হবে সেটার কোনো নিশ্চয়তা নেই, তবে ধারণা করা হচ্ছে 6 মাস লাগবে ঠিক হতে। কি বলছেন ডাক্তার? আমার ছেলে হাঁটতে পারবে না? আমি বাবা হয়ে এটা কি করে সহ্য করব? কেন হয়ে গেল আমাদের সঙ্গে এমনটা? শান্ত হন। নিয়মিত ব্যায়াম করলে, নিয়মিত পায়ের যত্ন নিলে আরো আগে নিলয় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আবারও হাঁটতে পারবে। আপনারা আল্লাহর উপর ভরসা রাখুন, আল্লাহ ছাড়া কখনো সম্ভব না। এই কথা বলার পরে তখন ডাক্তার চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পরে তখন নিলয়কে কেবিনে দেওয়া হলো। নিলয়কে কেবিনে দেওয়ার পরে এদিকে সাদিয়া খুব ভালো করে শুনতে পারেন, ডান পা ঠিক হতে 6 মাস সময় লাগবে, নিলয় হাঁটতে পারবে না। জুবাইর সবার কাছেই ক্ষমা চেয়েছে, কিন্তু এখন ক্ষমা চেয়ে কি লাভ? যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আর এদিকে পরিবারের সম্মতিতেই নিলয় এবং সাদিয়ার বিয়েটা হয়ে যায়। নিলয়কে হুইল চেয়ারে করে তার বন্ধুরা বাসর ঘরে দিয়ে গেল আর বলে গেল, দোস্ত তোর ভাগ্যটা আসলে এতটা খারাপ যে তোর বাসর ঘরে তুই হেঁটে আসতে পারলি না, আমাদের এসে দিয়ে যেতে হলো। তবে সমস্যা নেই, দাবি যেহেতু আছে আমি তোকে আদর যত্ন দিয়ে খুব তাড়াতাড়ি সুস্থ করে দিবে। আর ডাক্তার তো বলে দিয়েছে যে নিয়মিত ব্যায়াম করলে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবি। আরে ভাই, এসব কথা রাখ। নিলয়, তুই কিন্তু হাঁটতে পারিস না, সেটা ঠিক আছে, কিন্তু ভাবিকে তোর ভালোভাবে আদর করতে পারবি। যদি তুই আদর করতে না পারিস তাহলে উল্টোটা হবে, তুই শুয়ে থাকবি, ভাবি তোকে ইচ্ছে মতো আদর করে যাবে, কোনো প্রবলেম হবে না। যা ভাই, ভাবির আদর খা। ভাই তোরা আজকেও আমাকে নিয়ে মজা করবি রে? ভাই আমি আছি আমার জ্বালায়, আর তোরা এখনো আমার সঙ্গে মজা নিচ্ছিস? যা বের হ, আমার ভালো লাগছে না, আমি ঘুমাবো। তো আমি তোদের মতো নাকি? রাফি কিন্তু ঠিক কথাই বলেছে রে, আমার আসলে এটা মনে ছিল না। তুই কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারিস। তোর কোনো কিছু করাও লাগবে না, কারণ তুই অসুস্থ ব্যক্তি দিয়ে আর কি করবি? কিন্তু ভাবি তো সুস্থ আছে, তাই না? কি মামা, হবে তো? তোরা কি যাবি এখান থেকে, নাকি আমি তোদের ভাবিকে বিছানা থেকে উঠতে বলবো? তোদেরকে বের করে দেওয়ার জন্য মান সম্মান আর কোনো কিছু রাখলি না আমার বউয়ের সামনে। সিয়াম আর রাফি মজা করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়, আর তারপরে সাদিয়া দরজা লক করে দেয়। আর দরজা লক করে দেওয়ার পরে নিজেকে বিছানায় শুয়ে দেয়, আর
শুয়ে দেওয়ার পরে তখন সাদিয়া বুকের উপর শুয়ে পড়লো। তখন সাদিয়া নিলয়কে বলতে লাগলো, আজকে আমার জন্য তোমার এই অবস্থা হতে হলো। সত্যি বলতে আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। তবে সুস্থ হবে আর কবে তোমাকে নিয়ে আমি আবারও হাঁটতে পারবো, দুজন মিলে ঘুরতে পারবো। তুমি যেহেতু আছো তাহলে খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাব, এটা আমি বিশ্বাস করি। কারণ আমার এরকম সুন্দরী বউ থাকলে আমি কি সুস্থ না হয়ে পারি? দেখবে আল্লাহ তাআলা আমাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেবে। সেদিন তো বুঝতে পারলাম, তবে আমার যে একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছেটা পূরণ করবে কে শুনি? আমি যে আপনার সন্তানের মা হতে চাই খুব তাড়াতাড়ি। আরে সেই ইচ্ছাটা তো আমি এখনই পূরণ করতে চাই, কিন্তু তুমি তো আমাকে সেই ইচ্ছাটা পূরণ করতে দিচ্ছ না। তাড়াতাড়ি আসো, আমি তোমার সেই ইচ্ছাটা এখনই পূরণ করে দিচ্ছি। তাই নাকি মহারাজ? তবে আপনার সিনিয়র ম্যাডামকে আদর করতে আপনার লজ্জা লাগবে না? আপনি তো পিচ্ছি, আপনি কি পারবেন আপনার সুন্দরী ম্যাডামকে আদর করতে? মনে হয় না পারবেন। তাই নাকি? তাহলে তো ম্যাডামের কাছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার প্রয়োজন। ম্যাডাম, আমি আপনার কাছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে চাই। আপনি কি প্রস্তুত আছেন পরীক্ষা দিতে? না, আমি প্রস্তুত নেই, কারণ ঠান্ডার মধ্যে আমি গোসল করতে পারবো না। মাফ চাই আগেই। তারপর আবার যে পরিমাণ ঠান্ডা পড়েছে আজকে সম্ভব না। দিনের বেলা হলেও করতাম না। তাই নাকি মহারানী? আপনাকে তো তাহলে আরো বেশি আদর করতে হবে, কারণ আমার সন্তানের মা হতে হবে, তো খুব তাড়াতাড়ি আপনাকে জ্বালাবে। আপনার সঙ্গে দুষ্টামি করবেন, এটাই তো চাই, তাই না? তুমি আমাকে যে পরিমাণ প্যারা দাও, তারপর আবার ওই নতুন মানুষ আসলে তো আমি পুরো পাগল হয়ে যাব। আমাকে মনে হয় পাবনা কয়েকবার রেখে আসতে হবে। নিলয় হঠাৎ করেই সাদিয়ার ঠোঁটটা দখল করে নিল, আর সাদিয়াও রেসপন্স দিতে শুরু করলো। আর এইভাবেই দুজন মিলে হারিয়ে গেল এক অজানা গল্পে। 4 মাস পর আজকে পায়ের প্লাস্টার খুলে দেওয়া হলো। নিলয় আবারও আগের মতো হাঁটতে পারছে। নিলয় সাদিয়াকে নিয়ে হেঁটে হেঁটে বাসায় ফিরল। সকলেই অনেক খুশি, নিলয় আবারও আগের মতো হাঁটতে পারছে। আবার এদিকে হঠাৎ করে বাসায় ফেরার পরে সাদিয়ার মাথাটা ঘুরে যায়, আর নিলয় করে তুলে নিয়ে সাদিয়াকে বিছানায় শুয়ে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসলো। ডাক্তার চেক আপ করার পরে বলতে লাগলো, নীলা সাহেব, আপনার একটা খুশি সংবাদ রয়েছে। আপনি বাবা হতে চলেছেন। আপনার পা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে। তার সঙ্গে সঙ্গে আপনার আরো একটা সুসংবাদ চলে আসলো। নিলয় ডাক্তারের সঙ্গে কথা বলে ডাক্তারকে বিদায় দিয়ে রুমে চলে আসলো। রুমে এসে দেখতে পারলো তার ভাবি সাদিয়ার পাশে বসে রয়েছেন, আর তার ভাবি নিলয়কে বলতে শুরু করলো, কি ব্যাপার নিলয়, তুমি না অসুস্থ ছিলে? তাই এই কাজটা করলে কিভাবে? আমার তো মাথায় আসছে না। তবে যাক, ভালোই হলো, দুইটা সুসংবাদ একসাথে পেলাম, ভালোই লাগছে। আরে ভাবি, আপনি কি বোঝেন না নাকি? আপনাকে সবকিছু বলতে হবে, আমার কোনো কিছুই করা লাগেনি। আমার এরকম সুন্দরী বউ থাকলে কি আরো কিছু বলতে হয় নাকি? এই কথা বলার পরে ভাবি লজ্জা পেয়ে সেখান থেকে চলে গেল। আর নিলয় দরজা লাগিয়ে দিল। আর তখনই বিছানা থেকে উঠে নিলয়ের উপর ঝাঁপিয়ে পড়লো সাদিয়া। আর তখন সাদিয়া নিলয়কে বলতে লাগলো, আমি তোমার সঙ্গে সবকিছু করেছি, তাই না? তুমি আমার সঙ্গে কোনো কিছুই করনি। সব দোষ এখন আমার, তাই না? মানুষের সামনে মুখে কোনো কিছুই আটকায় না। ভাবি কি এসব বলার কি দরকার ছিল? চুপ করে থাকলে কি হতো? দেখো, একটা মানুষ জিজ্ঞাসা করছে, আমি সেটার উত্তর দেব না, এটা কি করে হতে পারে? আমাকে যে যেটাই প্রশ্ন করে আমি সেটাই উত্তর দেওয়ার চেষ্টা করি, তাই না? আর এটারই ভাবে অতিক্রম হবে কেন? এখন পর্যন্ত ভালো করে একটা প্রশ্ন করলে ঠিকমতো পরীক্ষার খাতায় লিখতে পারো না, আমার কাছে উত্তর দিতে পারো না, আর এইসব বেলায় সবার আগে উত্তর দিয়ে দাও, তাই না? লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছে মনে হয়। আচ্ছা, এসব কথা বাদ। যেটা বলেছি সেটা কি আজকে প্র্যাকটিক্যাল ভাবে করে দেখানো যায় না? তাহলে তো ভালো হবে, আমিও কোনো কিছু শিখতে পারতাম। হাজার হলেও আপনি ম্যাডাম মানুষ। সাদিয়া কয়েকটা বুকের মধ্যে নিলয়ের কিল বসিয়ে দিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরলো।